আগামীকালই শুরু হচ্ছে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের প্রথম টেস্ট। দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এবং আজকে ট্রফি উন্মোচন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমরা দেখলাম বিশাল জাম্বো সাইজের একটা বল। সে বলকে দুটো হাত বা কিছু একটা র্যাপ করে রেখেছে। এই ধরনের একটা ট্রফির জন্য লড়াই করবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। ঘরের মাটিতে বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স যদি আমরা দেখি, গত বছরের যদি পারফরমেন্স দেখি, 2024-এ টোটাল 4টা টেস্ট বাংলাদেশ খেলেছে, 4টাতেই হেরেছে এবং শোচনীয় ভাবেই হেরেছে বলা চলে। মার্চের দিকে শ্রীলঙ্কার সঙ্গে 2 টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ, সেখানে দুটোতেই পরাজয় এবং তারপর বছরের শেষ ভাগে এসে সাউথ আফ্রিকা যখন বাংলাদেশ সফরে আসে, সেখানে বাংলাদেশ সেই সিরিজটাও 2-0-তেই পরাজিত হয়েছে। অর্থাৎ গত বছর হোমে বাংলাদেশ সব কটা টেস্ট হেরেছে। সেটা কিন্তু একেবারেই খারাপ একটা পরিসংখ্যান বলতে গেলে। এবং টেস্ট সাইকেলের অন্তর্ভুক্ত এই দুটো টেস্ট সিরিজ বাংলাদেশ হেরে যাওয়াতে তাদের কিন্তু আরো একটু বেটার করার অপশন ছিল, সেই অপশনটা কিন্তু তারা নিতে পারেনি, যদিও টেস্ট সাইকেলটা বাংলাদেশ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজের উপরে থেকে। তবে আজকের এই ভিডিওতে কাঠগড়ায় বাংলাদেশের 3 ওপেনারকে আমি নিয়ে এসেছি, যে 3জন এই সবকটা টেস্টেই ঘুরে ফিরে খেলার সুযোগ পেয়েছেন এবং তাদের পারফরমেন্স কেমন ছিল। 2024-এ বাংলাদেশের হয়ে এই 3 ওপেনার আসলে কি করেছেন সেটা নিয়ে আসলে আলোচনা করতে চাই। প্রথমে সাদমান ইসলামকে কাঠগড়ায় তুলে আনা যাক। কি করেছেন তিনি 2024-এ যে টেস্টগুলো খেলেছেন সেখানে? 7টা টেস্ট খেলার সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম এবং এই 7 টেস্ট থেকে 364 রান সব মিলিয়ে তিনি করতে পেরেছেন। অ্যাভারেজটা যদি বলি, 28 তার অ্যাভারেজ। একজন ওপেনিং ব্যাটার 7টা টেস্ট খেলেছেন, মাত্র 28 অ্যাভারেজ, সেটা কিন্তু একেবারেই ভালো কোনো পরিসংখ্যান নয়। 3টা 50 ছিল এই 7 টেস্টের মধ্যে, অর্থাৎ 3টা ইনিংসে তিনি 50+ কনভার্ট করতে পেরেছিলেন। তবে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে তার একটা 95 রানের ইনিংস ছিল, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নক ছিল বলা যায়, যেখানে বাংলাদেশ পাকিস্তানকে 2 ম্যাচের টেস্ট সিরিজে তাদের ঘরের মাটিতে 2-0-তে হারিয়েছিল। প্রথম টেস্টে সাদমানের ওই 95 রানটা খুবই খুবই ইমপ্রেসিভ ছিল এবং তারপর থেকেই মোটামুটি টানা তাকে সুযোগ দেওয়া হয়েছে। ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্টে সুযোগ পেয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে সুযোগ পেয়েছেন, সাউথ আফ্রিকার সঙ্গে তিনি খেলেছেন, বাট 364 রানস, এবং এটা কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টিং এ বলা চলে। আমরা যদি ঘরের মাটিতে সাদমান কি করেছেন গত বছর সেদিকে চোখ বুলাই, সাউথ আফ্রিকার সিরিজে 2 টেস্টের জন্য সাদমানকে সুযোগ দেওয়া হয়েছিল এবং সেই 2 টেস্টের 4 ইনিংস মিলিয়ে ইমাজিন করুন কত করেছেন, মাত্র 7 রান। 4 ইনিংস মিলিয়ে মাত্র 7 রান করেছেন, অ্যাভারেজ 3.5। অর্থাৎ ঘরের মাটিতেই সাদমান ফর্মে থাকেন না বা ভালো পারফর্ম করেননি গত বছরটায়। তো এইটা কিন্তু একটা পরিসংখ্যান যেটা আসলে সাদমানকে পোড়াবে। তিনি বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট হিসেবে তৈরি হচ্ছিলেন ডোমেস্টিক ক্রিকেট থেকে, ছোটবেলা থেকে তার এইম ছিল টেস্ট ক্রিকেট খেলবেন বাংলাদেশের হয়ে। তবে এখনো পর্যন্ত সাদমান কিন্তু তার সামর্থ্যের প্রমাণটা দিতে পারেননি এবং অনর্গল সুযোগ পেয়ে যাচ্ছেন। সুতরাং সেই জায়গা থেকে সাদমানের ইমপ্রুভ করার একটা জায়গা ডেফিনেটলি রয়েছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে যদি তিনি সুযোগটা পান, তাহলে আমি আশা করব একটা বড় ইনিংস তিনি খেলে নিজের কনফিডেন্সটাও বাড়াবেন এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও একটু রেহাই দেবেন যে ভাই আমাদের আসলে টপ অর্ডারে বা ওপেনিং স্লটে কাকে নিয়ে কাকে রাখবো, কাকে ফেলে দেবো, সেই টেনশনটা যেন তিনি দূর করতে পারেন তার পারফরমেন্স দিয়ে। এইটুকুই আশা করা যায়। এবারে আসি বাংলাদেশের ওপেনিং স্লটে সুযোগ পেতে থাকা আরো এক ওপেনারের কথায়, মাহমুদুল হাসান জয়। ফিকে হয়ে গেছে অনেকটাই সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিনি যে একটা লড়াকু 130+ রান করেছিলেন, যেটার মাধ্যমে মোটামুটি তিনি জানিয়েছিলেন টেস্ট ক্রিকেটে তিনি ওপেনিং স্লটটায় খেলার যোগ্যতা রাখেন। তবে এরপর থেকে কিন্তু একটা ডাউনওয়ার্ড স্পাইরালে গিয়েছে মাহমুদুল হাসান জয়ের ফর্মটা। আমরা যদি গত বছরের অবস্থাটা দেখি, 2024-এ বাংলাদেশ যে কটা টেস্ট খেলেছে সেখানে মাহমুদুল হাসান জয় 6টা টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, সেখানে সব মিলিয়ে মাত্র 134টা রান তিনি করেছেন এবং সেখানে তার ব্যাটিং অ্যাভারেজটা ছিল 13.5। কোন 50ও নেই এর মধ্যে। সো ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ইয়ার ফর মাহমুদুল হাসান জয় বলতে গেলে। এবং বাংলাদেশের যে আসলে টপ অর্ডারটা একটা ভঙ্গুর অবস্থায় আছে বা ওপেনিং স্লটটা একটা ভঙ্গুর অবস্থায় আছে, তার আরো একটা প্রমাণ মাহমুদুল হাসান জয়ের এই পরিসংখ্যান। যদি ঘরের টেস্টের কথা বলি, সেই জায়গায় বাকিদের তুলনায় একটুখানি বেটার বলা যায়। 3টা টেস্ট খেলার সুযোগ পেয়েছেন, শ্রীলঙ্কার সঙ্গে একটা, সাউথ আফ্রিকার সঙ্গেও তিনি খেলেছেন এবং সেই 3 টেস্ট মিলিয়ে মাহমুদুল হাসান জয় সব মিলিয়ে 101 রান করেছেন, যেখানে তার অ্যাভারেজ ছিল 17.17। কিন্তু এখানেও যেটা বলছিলাম, গত বছর কোনো 50 পাননি তিনি। শুরুটা পান, শুরু পেয়ে ইনিংস লম্বা করতে পারছেন না, কিংবা টপ অর্ডারের যে নতুন বল ফেন্ড অফ করার যে অ্যাবিলিটি, সেটাও কিন্তু তিনি সেভাবে দেখাতে পারেননি। সুতরাং তার ফর্মটা নিয়েও বেশ দুশ্চিন্তায় আছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এবং সাদমানকে যদিও এখন বলা যেতে পারে যে এই 2 ব্যাটারের মধ্যে অন্তত বেটার ফর্মে আছেন, মাহমুদুল জয়কে কিন্তু তার জায়গা ধরে রাখতে হলে ইমিডিয়েটলি একটা ফিরতি ভালো পারফরমেন্স দিতে হবে। তার ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্সও কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়।
বিপিএল খেলার সুযোগ পেয়েছেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ তিনি খেলেছেন, তবে সেখানেও তার কাছ থেকে কিন্তু সেই ধরনের ফর্ম আমরা দেখছি না যেটা সাদমানের অন্তত আছে, যিনি ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলছিলেন। তো যাই হোক, মাহমুদুল হাসান জয় সুযোগ কি পাবেন কিনা জিম্বাবুয়ের বিরুদ্ধে সেটা একটা বড় প্রশ্নের জায়গা। তবে অবভিয়াসলি গত বছরটা তার একেবারেই ভালো যায়নি, এবং অ্যাজ এন ওপেনার যিনি টেস্ট খেলছেন, এতগুলো সুযোগ পাওয়ার পরও এখনো তিনি নিজের জায়গাটা যে ধরে রাখতে পারছেন না, সেটাই একটা বড় সমস্যার কারণ হয়ে যাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য। এবারে আসি স্কোয়াডে থাকা তৃতীয় ব্যাটার যিনি আছেন ওপেনিং স্লটে খেলার জন্য, জাকির হাসান। আমার মনে হয় এই তিন ব্যাটারের মধ্যে সবচাইতে বেশি সুযোগ তাকে কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দিয়েছে বিগত 2-3 বছরে অন্তত টেস্ট ক্রিকেটে। তবে নামের প্রতি সুবিচার কি তিনি করতে পেরেছেন, সেটাই একটা বড় প্রশ্ন। চলে যাই 2024-এ। জাকির হাসান টোটাল সব মিলিয়ে 8টা টেস্ট খেলেছেন হোম এন্ড অ্যাওয়ে মিলিয়ে, এবং সেই 8 টেস্টের মধ্যে 239 রান তিনি করেছেন। 15.9 অ্যাভারেজ ছিল তার, মাত্র একটা 50 তার মধ্যে তিনি করেছিলেন। এবং ঘরের মাটিতে যে 3 টেস্ট খেলেছিলেন, সেই ঘরের মাটির 3 টেস্টে 110 রান তার ব্যাটিং এ ছিল, এবং অ্যাভারেজটা 18-র কাছাকাছি বা 18-র একটু উপরে। তো জাকির হাসানের পারফরমেন্সও কিন্তু একেবারেই আশানুরূপ না, এবং স্পেশালি আপনি যদি দেখেন ট্র্যাক ব্যাক করে, জাকির এবং জয় এই দুজনের ব্যাটিং অ্যাভারেজ গত বছর টেস্ট ক্রিকেটে 15 বা 15 থেকে 17-18-র ভেতরে ঘুরপাক খাচ্ছে। তো এটা কিন্তু বিশাল বড় একটা কনসার্নের জায়গা, এবং এই জিম্বাবুয়ে সিরিজের আগে এই কারণেই বলা হচ্ছিল যে বাংলাদেশ কি তাদের ওপেনিং স্লটে নতুন কাউকে সুযোগ দেবে কিনা। নতুন বলতে যারা বিগত বেশ কয়েক বছর ধরে সুযোগ পাচ্ছেন না, সেটা হতে পারে যারা ডোমেস্টিকে ভালো পারফর্ম করছেন, যারা এখনো পর্যন্ত ডেবু পাননি, যাদের মধ্যে একজন অমিত হাসান। তিনি টপ অর্ডারে খেলতে পারেন ঠিকই, ওপেনিং এই তাকে নামানো হতো কিনা সেটা একটা প্রশ্ন বটে, যেহেতু তিনি ডোমেস্টিকে হয়তো ওয়ান ডাউনে নেমেছেন। তো সেই জায়গা থেকে বলা যায় অমিত হাসানকে হয়তো ইনক্লুড করা হয়নি, কারণ তিনি উইকেট কিপার ব্যাটার, সেখানে জাকির আলী অনেক আছেন, সেখানে মাহিদুল অঙ্কন আছেন যাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। তো সেই জায়গাটা চিন্তা করে হয়তো অমিত হাসান তিনি স্কোয়াডে অন্তর্ভুক্ত হননি। তবে মাহমুদুল হাসান জয়ও কিন্তু বাংলাদেশের হয়ে যখন টেস্টে ওপেন করছিলেন বা করা শুরু করেছেন, তার আগেও কিন্তু তার রেকর্ড বলে না যে তিনি ওপেনিং স্লটে ব্যাট করেছেন কখনো। সো মূল যে কাজটা সেটা হচ্ছে নতুন বলটাকে ফেন্ড অফ কিভাবে করতে হয়, সেই ইনিংসটা কিভাবে বিল্ড করতে হয়, সেই জায়গাটাতে বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটে বা পাইপলাইনে বিশাল বড় একটা গ্যাপ রয়েছে বা একটা বড় একটা ভয়েড রয়েছে, সেই ভয়েডটা আসলে ফুলফিল করা যাচ্ছে না। সেই যে তামিম ইকবালরা কনসিস্টেন্সি দেখিয়ে টপ অর্ডারে বা ওপেনিং স্লটটায় ব্যাটিং করে গিয়েছেন টেস্ট ক্রিকেটে, সেই জায়গাটা কিন্তু কেউ আসলে ধরতে পারছেন না সেভাবে। সেটা জয় হোক, সেটা সাদমান হোক, কিংবা সেটা জাকির হাসান হোক। তো এই জিম্বাবুয়ে সিরিজের আগে অনেক ধরনের কথা হচ্ছে যে দুর্বল প্রতিপক্ষকে নিয়ে আসো, ফর্মে ফেরার সুযোগ খোঁজো, কিন্তু ফর্মে তো ফিরতে হবে, রান করেই ফিরতে হবে, মাঠেই ফিরতে হবে, ব্যাটিং করেই ফিরতে হবে। সেই কাজটা কি আসলে এই তিন ওপেনারের যে দুজনই সুযোগ পান না কেন তারা করতে পারবেন কিনা, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এবং একেবারে কিন্তু পাখির চোখ করে তাকিয়ে আছেন কয়েকজন ব্যাটার বাংলাদেশের এই তিনজনের পারফরমেন্সের দিকে। তাদের মধ্যে অবভিয়াসলি একজন নাইম শেখ, তাদের মধ্যে অবভিয়াসলি একজন ইনামুল হক বিজয়, যারা লঙ্গার ভার্সন ক্রিকেটেও প্রচুর রানের মধ্যে আছেন। ডিপিএল বিপিএল যাই বলি না কেন সবকিছুতেই এত রান করেছেন তারা। একটা তো সুযোগ তারা হয়তো খুঁজছেন, যে একটা সুযোগ যদি আবারও পাই তাহলে কি আমরা করতে পারি সেটার প্রমাণ আমরা হয়তো রাখতে পারবো। তো ওপেনিং স্লটে আপাত মুহূর্তে বলা যায় এই যে তিনজন আছেন, এই তিনজনের বাইরে দুজন ব্যাটারকে কনসিডারেশনে রাখতে পারতো বাংলাদেশ, এক হচ্ছেন নাইম শেখ, এক হচ্ছেন ইনামুল হক বিজয়। তবে তাদের দুজনের কাউকেই কিন্তু স্কোয়াডে সুযোগ দেওয়া হয়নি। এই তিনজন ব্যাটারের উপরেই নির্ভর করছে বাংলাদেশ এই সামনের টেস্ট সিরিজটায়। যে কোনো দুজন খেলবেন, তিনজনও খেলতে পারেন বলা যায় না, বাংলাদেশ যদি তাদের ব্যাটিং অর্ডারটা অন্যভাবে চিন্তা করে। একজন হয়তো ওয়ান ডাউনেও নামতে পারেন, বাট একেবারেই কথাটা কিন্তু ভুল নয় যে এই তিন ওপেনার এই মুহূর্তে একেবারে কাঠ গড়ায় দাঁড়িয়ে আছেন। ব্যাট হাতে পারফর্ম করে জিম্বাবুয়ের এই সিরিজটাতে তাদের চেষ্টা করতে হবে অন্তত স্টার্টিং ইলেভেনে তাদের জায়গাটা যেন তারা থিতু করতে পারেন, এবং টেস্ট ক্রিকেট যেই মাহাত্মটা টেস্ট ক্রিকেটে, সেই মাহাত্মটা বুঝে তারা যেন তাদের উইকেটের ভ্যালুটা বুঝেন, তাদের রোলটার ব্যাপারে তারা সচেতন থাকেন, এবং রানের মধ্যে যেন থাকেন। কারণ ওপেনিং স্লট এত স্পেশালাইজড একটা জায়গা, এই জায়গায় কিন্তু হেলাফেলা করার কোনো সুযোগ নেই। দেখা যাক, কাঠগড়ায় তিনজন ওপেনিং ব্যাটার দাঁড়িয়েছেন ঠিকই, সেখান থেকে কারা কারা মামলা মোকদ্দমা সারিয়ে নিয়ে নিরাপদে বেরিয়ে আসতে পারেন অ্যাজ আ উইনার। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।